সংবিধান যখন 25 বছর বয়সের একটা ছেলেকে এমপি বানাইতে অ্যাপ্রুভাল দেয়, সে মন্ত্রীও হতে পারে। প্রত্যেকটা ছেলে প্লে 25-এর ঊর্ধ্বে। রাজনৈতিক কোনো দল তাদেরকে, যারা আজকে মানে দায়িত্বশীল বড় দল, তারা তো তাদেরকে স্বীকৃতিই দেয় নাই। দল হবে কেন তাইলে? স্বীকৃতি যদি তাদেরকে দিত এবং তাদের সাথে যদি ঐক্যমত্য হইতো এবং জুলাই আন্দোলনকে যদি তারা বিশ্বাস করত, তাইলে তো এই দলটা হওয়ার প্রয়োজন ছিল না। ওইটার ভিতরে তো এরা ঢুকে যেত। কথার কথা বলছি আমি। এইবার আসেন হাদি হত্যা। হাদি হত্যার পর কি ওপিনিয়ন হয়েছে? বাংলাদেশ সিইসি বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। এত পরিপক্কতা না দেখে আপনি বলতেন ইয়েস, আইন শৃঙ্খলা মানে দায়িত্ব, এটা আপনার দায়িত্ব না। স্বরাষ্ট্রমন্ত্রী 50 লক্ষ টাকা পুরস্কার, এটার মানে হচ্ছে কি? এটাকে ঢাকা হচ্ছে। আপনি এই যে কতগুলো স্টেটমেন্ট তৈরি করছে, বয়ান তৈরি করছে, এইখান থেকে ওইখানে মোটরসাইকেলে গেছে, তারপরে গাড়ি বদল হয়েছে, তারপরে ট্রেনে উঠছে, হ্যাঁ, এগুলো সব পরের ঘটনা। এগুলো পরের ঘটনা বলতে এটা এইদিকে মনোযোগ রেখে তাদেরকে সরানোর জন্য সুযোগ দেওয়া হয়েছে। অ্যাডভান্স বইলে দিছে যে সে পগার পার চলে গেছে। ইনফ্যাক্ট আমার ধারণা অনেক পরে গেছে, কারণ ওইটা না বললে আপনি কি করে করবেন। যাই হোক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আসলে এবার হাদি হত্যা ফাইনালি যখন সে হত্যা হয়েছে, তাহলে তাকে হত্যার উদ্দেশ্যে মারছে এবং সে মারা গেছে। আচ্ছা, হাদি জীর্ণ শীর্ণ একটা বাড়িতে তার জন্ম, ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায়। আমি ভাই তার পক্ষ গুণ গাইতে আসি নাই, আই এম টেলিং দ্য রিয়েলিটি। সে ওই জীর্ণ শীর্ণ বাড়িতে জন্ম, তার আসছে এখানে গার্জিয়ানলেস, লোক নাই, দল নাই, রাজনৈতিক দল তার সাথে নাই। হ্যাঁ, হয়তো ছাত্রদের যে এনসিপি, তারা হয়তো তার আইডিওলজিটাকে সমর্থন করে, বা তাদের আপনি বলতে পারেন ফকির, গরিব না, ফকির শব্দ অন্য। তো ও এই যে মিসকিনের মতো চলা, তার মুসাফির, হি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অলমাইটি। আপনি এইবার আসেন ওই ব্যাখ্যাটা আমি পরে যাই। হাদিকে হত্যা করলো কেন? আবার প্রথম আলোতে আগুন দিল, তারপরে এটার নাম কি, ডেইলি স্টার, আগুন দিল। ইউ বিলিভ ইট অর নট, আমি হাদির গুলি যেমন নিন্দা করি, একইভাবে সেটাকে নিন্দা করি। মানে এইখানে একটু আপনাকে বলি যে এইটার সাথে এইটার আসলে কোনো সম্পর্ক আছে? এক নাম্বার 2 হচ্ছে যে এটা কি হাদির হত্যাকে মানে এক ধরনের ম্লান করে নাই? না না, আমি ওই ম্লানে যাচ্ছি না। আপনাকে যাইতে হবে, ইউ আর টু রিচ টু দ্য রুট। যেমন আপনি যদি কোনো অসুখ নিয়ে ডাক্তারের কাছে যান, সে কি করে? আপনার প্যাথোলজিক্যাল টেস্ট করে, আপনার ব্লাড টেস্ট করে, আপনার কি বলে সিটি স্ক্যান করে, অনেক কিছু করে। হাদি মারা যাওয়ার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারি যারা করেছে তারা তাদের অজ্ঞতা, মূর্খতা, তাদের ধারণা ছিল হাদিকে গুলি করে মেরে ফেললেই, ধরেন মরছে 7 দিন পরে, মেরে ফেললেই হাদির মতো যারা চেতনা নিয়ে বাজারে আছে তারা ভীত সন্ত্রস্ত বাসায় ঢুকে যাবে, ভীতি তৈরি করে। আমার ব্যক্তিগত ধারণা হতে পারবে না যে আমি যখন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ছিলাম, ও সিঙ্গাপুরের অমুক মন্ত্রী আমার খোঁজ খবর, আমি নিশ্চিত, 100 বার নিশ্চিত। কারণ ওই রকমটাকে পাইলে এই ছবি বাজারে 15 বছর ধরে চলতো। কিন্তু সেখানে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী এসে খোঁজ খবর নিচ্ছে। যদি বলেন সেটা ইউনূসের বদৌলতে হোক না, আমাদের দেশে আগে মন্ত্রী যখন গেছে তাদের যত প্রধানমন্ত্রী এখানে থাকতো, খবর নিছে। নেয়ার পর কি হয়েছে, উনি আবার তাকে টাইম টু টাইম, উনি নিজে পেশায় একজন ডাক্তার এবং উনি খোঁজ খবর রাখছেন, হাতে কলমে ডাক্তারি না করেন, এটা বোঝেন। তারপর উনি বার্তাটা দিছেন, অথেন্টিক বার্তা। তারপরে এখানে হাদি মারা যাওয়ার সাথে সাথে আমি ওই ঘটনার দিন বলি, কিছু লোক যাচ্ছে জানাজা, আমি চাই তাদের দুইজনে, কোথায় যাচ্ছেন ভাই? অন্তদন্তে হাদির জানাজায়। কেন? আমি প্রশ্ন করলাম কেন? মনের টান। সিম্পলি তার রিপ্লাই ছিল মনের টান। অনেক রিক্সাওয়ালা রিক্সা ভাড়া নেয়নি, আমি একজন পেয়েছি, হাদির এখানে যাবে, রিক্সা ভাড়া লাগবে না। আমি একটা ফিলিংস বলতেছি, এটা একটা অনুভূতির ব্যাপার। অনুভূতি কখন হয়? যখন আল্লাহ তাকে অ্যাকসেপ্ট করে, তার ঘটনা কোথাও টাচ করছে। টাচ না করলে হইতো না। আমি শেষ করি, একটু শেষ করবেন। আপনি তো কল্পনা করতে পারবেন যে তার জন্য রাষ্ট্রীয় শোক, তার জন্য পতাকা অর্ধনির্মিত, তার লাশ বহন করছে দেশের জাদ্রেল বাহিনীর লোকেরা। থিঙ্ক অ্যাবাউট ইট। এটা আপনি জোর করে দিতে পারবেন না, এই সম্মান আপনি জোর করে দিতে পারবেন না। ওখানে ইনকলাব মঞ্চের গিয়ে সেক্রেটারি ভাষণ দেয়, সেখানে প্রধান উপদেষ্টার পাশে দাঁড়াইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কৈফিয়ত চায়, 24 ঘন্টার মধ্যে আপডেট দেন, লাস্ট 7 ডেজ কি করেছেন।
এই যে বিষয়গুলা, এগুলো আল্লাহর তরফ থেকে আসছে। না, এই বিষয়টা জনাব রাজ্জাক আমরা বুঝতে পেরেছি এবং আমরা সেটা দেখেছি, লাখো মানুষের যে আবেগ সেটা, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে হত্যার বিষয়ে আসলে যে সুনির্দিষ্ট বক্তব্যের কথা বলছে জামাত এখানে দেয়া হয়নি। এর আগের দিনই প্রধান উপদেষ্টা বলেছেন যে তার হত্যাকারীদের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, একটা হাদির মৃত্যুর পর এটা খোলাসা হবে না তো, আমি বলে দিচ্ছি, হত্যার বিষয়টা খোলাসা হবে না। এটার সাথে রাজনীতি সম্পৃক্ত, এটার সাথে পরিষ্কার রাজনীতি সম্পৃক্ত। পরাজিত শক্তি এটা করেছে, কোনো সন্দেহ নেই, আমার ব্যক্তিগতভাবে পরাজিত শক্তি করেছে। তা পরাজিত শক্তি যদি করে থাকে, সে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য করছে। এখন পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু ব্যাপক হয়ে গেছে, এটার সাথে অনেক কিছু ইন্টারলিঙ্ক হবে। এটা কেউ কেউ বলেছেন, আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে জানাজার পরে এটা হলো সবচেয়ে বড় বৃহৎ বৃহৎ জানাজা। এবং এখান থেকে দুইটা ঘোষণা আসছে। একটা ঘোষণা এলো, এখানকার যে উপদেষ্টা ধর্ম বিষয়ক, উনি বলছেন, আমাদের প্রধান উপদেষ্টাও বলছে, আমাদের অস্তিত্বের প্রতি এটা হুমকি। এই হাদিরকে গুলি মারা বা তাকে হত্যা করাটা অস্তিত্বের প্রতি হুমকি। আবার ধর্ম বিষয়ক যিনি, তিনি বলছেন যে হাদি হইল বিপ্লবের প্রতীক। আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়ান ইজ অ্যাকসেপ্টেড, দুইটা জিনিস অ্যাকসেপ্ট করা। এক হইল দেশের অস্তিত্বের প্রতি হুমকি, কে বলছে? প্রধান উপদেষ্টা। আর একজন বলতেছে বিপ্লবী হাদি। এখন আসেন, এটা দিয়ে তৃতীয় ধারা বাংলাদেশে শুরু। কেন তৃতীয় ধারা বললাম? বাংলাদেশে অলরেডি একটা বিষয় টেনে নিয়ে আসা হয়েছে, আবার জোরপূর্বক বলা চলে যে স্বাধীনতার পক্ষ শক্তি হয়ে গেছে, বিপক্ষ শক্তি হয়ে গেছে। স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি দুয়ে মিলে ক্ষমতায় ছিল, মন্ত্রিত্ব শেয়ার ভাগাভাগি করে আবার ভাগ হয়েছে। এটাকে বলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। ঠিক আছে, ভালো কথা। তাহলে এরা কারা? এরা কারা? একদল মুক্তিযুদ্ধের পক্ষে, একদল মুক্তিযুদ্ধের বিপক্ষে, আমি মেনে নিলাম তর্কের খাতিরে। এরা কারা? এদের সিদ্ধান্ত। হুমায়ুন আজাদের পরিবার, হুমায়ুন আজাদ নজরুলকে বাস্টার্ড বলে গালি দিছিল, বাহবা দিছিল বহু লোক বাংলাদেশে, যে উনি অসাম্প্রদায়িক ব্যক্তি হুমায়ুন আজাদ। তারপরে পরিবার দাবি করছিল কবর পায় নাই, কবর পায় নাই। হাদির তুলনায়, মানে ওই হুমায়ুন আজাদের তুলনায় যদি আপনি কাগজ কলম সব, হাদি কোনো অস্তিত্বই নাই। সেই হাদির কবর ওখানে হওয়ার মানে হচ্ছে দ্যাট উইল বিকাম দ্য সেন্টার পয়েন্ট অফ বিপ্লব। আমি সবশেষে যেটা আমি আপনাকে বলবো, এটা পরিষ্কার, সেকেন্ড ফেজ অফ জুলাই, এতে নির্বাচন বিপ্লবের আরো একটা বার্তা। কেউ হচ্ছে এটা দায়িত্ব নিবে না। দুনিয়ার যেটাই কিছু হয়ে যাক, দায়িত্বটা কেউ নিবে না। দায়িত্বটা ওই যে আবার ইউথদেরকে নিতে হবে, তরুণদেরকে নিতে হবে। কারণ তরুণদেরকে টার্গেট করা খুব সহজ। ভুলভ্রান্তি হলে এরা বাচ্চা কাচ্চা, ধরো এদেরকে, বুঝেন নাই? এদের সাথে টকশোতে বসা যাবে না, এদের সাথে কথাবার্তা বলা যাবে না। কিন্তু আবার সুযোগ পাইলে হচ্ছে ওই যাতে তরুণদেরকেই ধরা যায় আবার। আচ্ছা, যাকগে। এখন এই যা কিছু আপনি বললেন, তার মধ্যে একটা নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে আল্লাহ, আপনারা এত সুন্দর একটা বাংলাদেশ চাইলেন, এত নতুন বন্দোবস্ত চাইলেন, এরপর এই যে এত খুনাখুনি, এখানে সহিংসতা, এখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাইলে তো আর 2024 সালে নাইমা কি আমরা ভুল করলাম? জুলাইতে নাইমা কি ভুল করলাম? দেখবেন কিছু কিছু লোকের ফেসবুক স্ট্যাটাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা এই ভাইবটা দেওয়ার চেষ্টা করছে। এরা হচ্ছে আস্তিনের তলায় লুকিয়ে থাকা সাপ, যারা নেমেছিল অনলি 5 আগস্টে, যখন তারা শুনেছিল যে খুনি হাসিনা পালাই গেছে, এখন তাদের বিজয় মিছিল করতে হবে। বিজয় মিছিলে নামা লোকগুলো হচ্ছে এরা। কেন আপনাকে বলি, 1971 সেগুলো আমরা পূরণ করতে পারি না অ্যাজ নেশন। এখন আমরা নতুন করে রিবিল্ডিং করব, এটাই তো বুঝায়। এবং কেউ কেউ হয়তো এটা প্রচার করার চেষ্টা করছে যে ইট ওয়াজ আ রং। সো একইভাবে এখন বাংলাদেশে নতুন করে একটা গোষ্ঠীর জন্ম হয়েছে, যারা কোনো সহিংসতা দেখলেই, যারা কোনো সমস্যা দেখলেই বলে আয় হায় এটা কি হলো। তাহলে 24 সালে কি না জেনজি বলে নিজেদেরকে? আসলে আমরা জেনজি না, আমরা হচ্ছি জেন টি। জেন টি মানে হচ্ছে টি ফর ট্রমা। আমরা ট্রমাটাইজড। আমরা 2013 সালে শাপলার ম্যাসাকার দেখেছি। আমাদের অনেকে ছোট ছিল যখন আমরা এই যে সেনা হত্যা অফিসারদের হত্যাকাণ্ড দেখেছি। 18 সালে আমি কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখেছি আমাদের উপর হামলা হয়েছে। আমরা এরপর নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছি যে আমরা যখন কলেজের স্টুডেন্ট ছিলাম তখনও আমাদের উপর পুলিশ হামলা করেছে, ছাত্রলীগ হামলা করেছে, গুম খুনের বাংলাদেশ দেখেছি ক্যাম্পাসে এসে, আমরা দেখেছি গেস্ট রুম, আমরা দেখেছি গণরুম। এরপর আগ্রাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে সেখানেও আমরা দেখেছি যে ম্যাসাকারের শিকার হয়েছে বাংলাদেশের জনগণ। 24 আমরা গণহত্যা আবার দেখেছি। এরপরে আমরা 24-এর পরে ভাবলাম যে হয়তো আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর জীবন যাপন করতে পারবো, সুখীভাবে সুস্থভাবে নিরাপদে থাকতে পারবো। কিন্তু না, হাদির হত্যার মধ্য দিয়ে আমরা বুঝে গেলাম আসলে দ্য টার্গেট ইজ দ্য ইউথ। ইউথদেরকে টার্গেট করছে কারা? এই যে আওয়ামী পন্থীরা, এই যে ফ্যাসিবাদী শক্তিরা। ফলে আমরা যে তরুণরা আছি, আমরা তরুণদের আসলে মানে একটা সবসময় একটা ট্রমার মধ্যে আছি। এবং আমাদের যদি অভ্যুত্থানপন্থী দেশের মানে যারা বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর কথা যদি আমি চিন্তা করি, তারাও দেখবেন কেউ আমাদেরকে
বাচ্চা কাচ্চার দলের সাথে তুলনা করে যে বাচ্চা কাচ্চার দল, এদের সাথে এই ফোরাম শেয়ার করা যাবে না, ওই ফোরাম শেয়ার করা যাবে না। আবার কেউ বলে যে আমরা হচ্ছি বাপ, তোমরা হচ্ছে ছেলে, তোমরা আমাদের ছেলের বয়সী। কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলই বলে আগামী সময়টা সেটা তরুণদেরকে ভাবতে হবে, সেই ধরনের তরুণদেরকে মাথায় নিয়ে এইসব আশার বাণী, এসব হচ্ছে এগুলো তো দিতে হয়, কারণ না দিলে তো কাজী নজরুল ইসলামের সাথে তাদের বিভাজন হয়ে যাবে। কারণ কাজী নজরুল ইসলাম তো সবসময় তরুণের কথা বলেছেন, যত কবি সাহিত্যিক সবাই আছে, সাংবাদিক সাংস্কৃতিক সবাই তো তরুণের কথাই বলেন। তরুণদেরকে ইগনোর করা যাবে নাকি? করা যাবে না। কিন্তু তরুণরা যখন রাজনৈতিক ফোর্স আকারে সংঘবদ্ধ হয় তখনই এবার সমস্যা, যে না তাহলে তো প্রবলেম হয়ে গেল। তরুণরা যতক্ষণ তাদের মাইনে চলবে ততক্ষণ অ্যাকোমোডেট করতে চায়, কোথায় কোথায় অ্যাকোমোডেট করতে চায় তাদের বক্তব্যে নিশ্চয়ই আপনি ওই নতুন দল হইল কেন এনসিপি? ইনকলাব মঞ্চ হইল কেন? এই যে তারুণ্য, এখানে তো সব তরুণরা, এই যে তারুণ্যের গতি, এটাকে যদি একসেপ্ট করে ফেলতে পারতো রাজনীতিবিদরা যারা ছিলেন, এটা তো পয়দা হইলো কেবল, এটা তো সেই দিনের পার্টি। এদেরকে এরা করতে গেল কেন? বিষয়টা হচ্ছে আপনাকে, এই জন্য একটু আগে আমি বলছি আপনাকে রুটে যেতে হবে। আপনি প্রথম আলোকে হামলা করলো কেন? আমি তীব্র নিন্দা করি আপনার প্রতিষ্ঠানে হামলা করছেন। এখন আপনি এটা সূত্র পেতে হলে ভিডিও ফুটেজ দেখা যারা আগুন চিহ্নিত কইরা তাদের কোনো তারা কি বেনিফিটেড জানি না, তাদেরকে ধরতে পারলে আপনি ষড়যন্ত্র করে খুঁজে পাবেন, তার কাছ থেকে জানতে পারবেন যে প্রথম আলোতে আগুন দিল কেন বা ভাঙচুর করলো কেন। তাইলে না আপনার চিকিৎসা করতে পারবেন। যেটা আমি বলছিলাম, আপনার ডায়াগনোসিস করার দরকার। আপনি যদি এখন উপর থেকে আগুন দিয়েছে মিস্টার এক্স, তারে ঝুলাই দিলেন, ওতে কিন্তু আগুন দেওয়া বন্ধ হবে না। আপনাকে রুটে কেন আগুন দেয়, কারণ এই পত্রিকা নিয়ে অনেক ধরনের কথা ছিল, আমি কোন কারণে হয়েছে আমি জানি না। যেমন এখানে -2 ফর্মুলার আবিষ্কারকেরা ছিল, কথাই থাকুক, আমি তো কথাটা আপনি সেখানে যান, কোন কারণে করা হয়েছে এটা ধরতে হলে তো আপনার ষড়যন্ত্রকারীটাকে পেতে হবে। এক, আপনি যেমন ক্রিমিনালকে শাস্তি দিবেন, একইভাবে এই হাউসটা থেকে কি হয় এবং সেটার কারণে প্রতিক্রিয়া হয় কেন বা হওয়া উচিত কিনা, কিংবা যে কারণে প্রতিক্রিয়া হয় সেই কারণটা এখানে থাকা উচিত কিনা, এগুলো আপনাকে রিসার্চ করতে হবে, আমি আপনার করতে হবে। এটাও জানতে চাই, তৃতীয় কোনো পক্ষ, যেমন মনে করেন ময়মনসিংহের যে ঘটনা, হিন্দু একটা তরুণকে মানে পিটিয়ে আবার পড়িয়ে দেওয়া হচ্ছে কেন, মানে এরকম নৃশংস ঘটনা কারা ঘটাচ্ছে এবং কেন কাজটা, এই নৃশংস হত্যা এটা কেন বের করা যাচ্ছে না? বের করা যাচ্ছে না তো সেকেন্ডারি, যদি আপনি না ধরেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ওখানেও রুট, মানে কি কারণে ওই যে অমানবিক একটা ঘরে আগুন লাগাই দিয়ে শিশু বাচ্চা চিৎকার করতেছে, যার সন্তানটা গেছে একমাত্র সে বোঝে এটার ব্যথাটা। আমি ঘৃণা করতেও ঘৃণা করে আপনি যেটা বলতেছেন, কিন্তু আমরা যে সহজে বলে দেই। কিন্তু আন্তর্জাতিকভাবে ভিন্ন বার্তা যাচ্ছে না যে এখানে মানে কারা এসব করছে বা এক ধরনের আন্তর্জাতিক ভাবে যদি আপনি বার্তা চিন্তা করেন, বাংলাদেশে কতগুলো এমবেসি আছে, তারা একদিকে যেমন ঘরে আগুন দেওয়াটা দেখে, একদিকে যেমন প্রথম আলোকে আগুন দেওয়াটা দেখে, তখন তার সাথে সাথে এই বার্তাও তারা পায় কেন দিল। আপনি মনে করেন না যে একেবারে আন্তর্জাতিক বার্তা, তাহলে তো কালকেই 2টা বোম মাইরা বা ইউনূস সাহেব তুলে লয়ে যেতে পারে। আপনি যখন আন্তর্জাতিক বার্তার কথা বলবেন, এতগুলো এমবেসি থাকে, এখানে নাকি এমবেসির গোয়েন্দারাও কাজ করে, সুতরাং তাদের কাছে একটা তথ্য আছে, সুতরাং তারাও আমার মতো হয়তো রুটটা খুঁজতে চায়, কিংবা সেই রুটে গিয়ে আপনাকে এই মলম দিতে হবে। আপনি উপর দিয়ে কে আগুন দিল, আগুন দিয়ে পোড়ায় মারলো, মর্মান্তিক ঘটনা আপনি দেখলেন, পিছনে কি আছে সেগুলো আপনি দূর করতে না পারলে এটা তো চলতেই থাকবে। যে কারণে আমার সিইসি বইলে ফেললো যে এটা বিচ্ছিন্ন ঘটনা, মানে আগেও হয়েছে এখনো হবে। সেকেন্ড থিং আসেন এই ব্যাপারে, ওই যে আপনি প্রধান উপদেষ্টা, অফকোর্স দায়িত্ব সরকারকেই নিতে হবে, কিন্তু তার ডিপেন্ড করার জায়গা কিন্তু গোয়েন্দা, তার ডিপেন্ড করার জায়গা কিন্তু গোয়েন্দা হয়ে যায় একজন ওভারসিজ সাংবাদিক, ওখানে সবার আগে উনি তথ্য পেয়ে যায় এই দেশে অমুক দেশ থেকে 80 জন ঢুকছে, পার্টিকুলার সংখ্যাটাও তার কাছে কেমনে থাকে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, একেবারে সংখ্যাটা তার কাছে থাকে। এই বার্তা কিভাবে আসে, এবং সে হাই প্রোফাইলের, মানে মানুষ তার দিক তাকায় থাকে একটা ওপিনিয়নের জন্য, হুইচ ইজ ভেরি পেইনফুল। সংখ্যা 80, 79ও না, 81ও না, 92 না, একটা পার্টিকুলার সংখ্যা। এই তথ্য যারা পায়, ক্যাচ দেম, তাদেরকে ধরেন। কথার কথা বলছি আমি আপনাকে। তো একটা জায়গায় যে কেউ বলছে 50টা কিলিং হবে, সে যে দেশেরই হোক, ক্যাচ দেম। সূত্রটা কি তোমার? তার মানে কি? আপনি যদি এই সমস্ত জায়গায় হাত না দেন, আপনি তো পারবেন না। আপনি কি 18 কোটি লোক, কয়টা পুলিশ? আমি প্রশাসনের
পক্ষে বলছি না, রিয়েলিটি বলছি। কয়টা পুলিশ? মনে করেন সমস্ত পুলিশ অ্যাক্টিভ, তাতেই বা কি হচ্ছে? 2 লক্ষ পুলিশ ভাগ করেন না? ডিপ্লোম্যাটিক এরিয়ায় কতজন থাকে? উপদেষ্টার পিছনে কতজন থাকে? ডিআইজি, এসপি, এডিশনাল ডিআইজি, তা এদের পিছনে কতজন করে কনস্টেবল কাজ করে? আপনার সংখ্যা কোথায়? আমি কথার কথা বলছি। সুতরাং আপনাকে যেতে হবে রুটে। আর যদি অন্যদিকে আসেন, ফ্রম ডে ওয়ান দিস গভর্নমেন্ট ইজ নন কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আমি শুরুতে বলতেছি, এখনো বলতেছি, সেই ডিবেটে আমি যাচ্ছি না, কিন্তু প্রশাসন সরকারকে সহযোগিতা করছে না। করছে না। এবং অ্যাবসলিউটলি আপনি এই দায়িত্ব সরকারকেই নিতে হবে। এখন যদি আপনি আমার কাছে, হ্যাঁ তাহলে প্রফেসর ইউনূস সাহেবের অনেক আগেই চলে যাওয়া উচিত। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, বাংলাদেশ প্রশাসন থেকে ইউনূস সাহেব আর কিছু পাবেন না, ফুল স্টপ। আমি বলছি কিচ্ছু পাবেন না। এখন আপনারা ধৈর্য ধরে সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য হন, এই সমস্ত সন্ত্রাস কমে যাবে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। কেন? বাংলাদেশে কোনো ইন্ডিভিজুয়াল কোনো আন্দোলনে নামে না, বাংলাদেশে কোনো ইন্ডিভিজুয়াল চাঁদা তুলতে যায় না। ইন্ডিভিজুয়াল মানে এর কোনো দল নাই, কিচ্ছু নাই। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, তাহলে দায়িত্বটা কাদের? চাঁদাবাজি করেন কিংবা অমুক জায়গায় গিয়ে বাজার দখল করতেছে, আমি নিশ্চিত করে বলি কোনো ইন্ডিভিজুয়ালরা যায় না। এনসিপির দলও যদি যায়, তারা এনসিপির পোলাপান যায়, মানে একটা রাজনৈতিক দল। মানে আপনি বলতেছেন রাজনৈতিক পরিচয় ছাড়া যাচ্ছে না। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমি তো এনসিপির সামনে বলতেছি, ও করুক কি না করুক, তার এনসিপির বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে। আমি আপনি এক্সাম্পল দিচ্ছি, দল ছাড়া হয় না, আমি ব্যক্তি পারবো না। আমি যখন আপনি দেখবেন এমন একটা জায়গাতে চাঁদা তোলে সবাই, কে চায় জানেন? টোকাই পোলাপানি গিয়ে চাঁদা তুলতেছে, ওরা জানে ও কার প্রতিনিধি। আমি যে চাই আমাকে দিবে না, আমাকে দিবেন না, তার মানে কি? এটা বন্ধ করা যায় টোটালটা রাজনীতিবিদদের। প্রশাসন এখানে ইম্যাটেরিয়াল। 20 কোটি লোকের আপনি 2 লক্ষ পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সুতরাং রাজনীতিবিদদের ছত্রছায়ায় হোক সে এনসিপি, অন্য কোনো দল হোক। জি, যে এই রাজনীতিবিদদের জায়গাটা আসবো, যে তাদের সেই ঐক্যটা আসলে কেন নষ্ট হচ্ছে এবং তারা কে কোন স্বার্থের জন্য এই কাজগুলো করছে, সেটা নিশ্চয়ই আপনারা একটু বিশ্লেষণ করবেন। সেই জায়গায় আমরা আসবো। এর আগে একটা বিরতি নিতে চাই দর্শক, আরও একবার বিরতি নিতে চাই। বিরতির ব্যবধান শেষে ফের ফিরবো, সঙ্গেই থাকুন। একটা পন্থা বা একটা উগ্রপন্থাই বলতে চেয়েছেন, সেরকম একটা পন্থার আবির্ভাব বা উত্থান হচ্ছে, যেটি আসলে একটি উদ্বেগের কারণ, এবং এটি সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ছাড়া এটিকে আসলে প্রতিহত বা এটিকে রুখে দেওয়া বা এটিকে থামিয়ে দেওয়ার বিষয়টি সম্ভব নয়, বা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের সাথে আসলে অন্য দলগুলোর দূরত্বটাকে, জনাব রাজ্জাকি যে কথাটি আপনাকে বলেছেন যে এনসিপির কেন প্রয়োজন হলো তৈরি হতে হলো, বা ইনকিলাব মঞ্চের কেন আবার এতগুলো রাজনৈতিক দল থাকতে তাদের কেন আসতে হলো, ইনকিলাব মঞ্চ কেন হতে হলো, সেই জায়গাগুলো নিশ্চয়ই আপনি বলবেন। এবং পাশাপাশি তারেক রহমান আসছে এবং বিএনপি বলেছে কোনো ব্যক্তি নয়, আসলে তারা গণতন্ত্রের উত্তরণ চান। এখন যে কোনো রাজনৈতিক দল গঠন করা মানেই তো অন্য রাজনৈতিক দলগুলো থেকে তার আদর্শগত, কর্মসূচিগত, পরিকল্পনাগত ফারাক আছে বিধায় সে রাজনৈতিক দল। সেটা মতপার্থক্য থাকবে, হ্যাঁ মতপার্থক্য আছে। রাষ্ট্রের বিষয়ে ঐক্যটা কোন জায়গায়? রাষ্ট্রের বিষয়ে তো অবশ্যই আমাদের ঐক্যমত্য আছে। আমাদের কার ঐক্যমত্য নেই? স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কার ঐক্যমত্য নেই? কিন্তু তারপরে রাষ্ট্রের শান্তি, আইন শৃঙ্খলা, আমি বলি ইস্যুটা হচ্ছে, আপনি যে এই প্রশ্নটা তুলে ধরেছেন, এই যে আইন শৃঙ্খলার উগ্রপন্থার কথা বলছেন, ফাইন, এই সব জায়গায় আমি কিছুক্ষণ আগেও আপনাকে স্পষ্ট করে বলেছি, আমরা যে ফার্ম অবস্থান গ্রহণ করি সেটা না বিএনপি গ্রহণ করেছে না জামায়াত গ্রহণ করেছে। শাহবাগের ঘটনা এটা প্রমাণিত, দেখা গেছে এরকম আরো নানা ইস্যুতে, নানা ঘটনায় যখন একটা সংক্ষুব্ধতার জন্ম হয়। বলতে পারেন সেদিনই বিএনপি কিন্তু স্থায়ী কমিটি বৈঠক করেছে এবং রাতে বিএনপির মহাসচিব আপনার বৈঠকে কিছু যায় আসে না, সেই ধরনের বক্তব্য দিয়েছেন, নিন্দা জানিয়েছেন। আই এম সরি, ওইসব নিন্দা জানানোর কিছু না, নিন্দা তো আমিও জানাতে পারি। সরকারকে বলেছেন নিন্দা জানানো হচ্ছে মানে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে, এটা নিন্দা জানানো। আমি এখন ধরেন আমি আপনার এই হামলাকারীদের বিচার দাবি করেছেন, তাদেরকে চিহ্নিত করার কথা বললাম, আমি নিন্দা জানাইলাম। বাংলাদেশের নিন্দা জানানো একসময় একটা প্রফেশন ছিল, মানে 223 জনের একটা বিবৃতি, 1 হাত লম্বা বিবৃতি। এখন আস্তে আস্তে বোধহয় প্রফেশনটা আস্তে আস্তে আবার ফেরত আসতেছে আর কি। 31 জনের একটা লম্বা শাস্তি দাবি। না আমি বলি আমি ওই প্রসঙ্গে আসছি না। বিএনপি তো অফকোর্স তাদের একটা দায়িত্বের জায়গা আছে, সেই জায়গা থেকে তারা নিন্দা করেছে এবং তারা কনসার্ন বিধায় সবাক রেখেছে। কিন্তু আমি যেই পয়েন্টটাতে স্ট্রাইক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ধরেন একটা ক্রাউড জন্ম নিয়েছে, সংক্ষুব্ধতার জন্ম হয়েছে, সেখানে আপনাকে তো দায়িত্ব নেওয়ার ব্যাপার আছে, ক্রাউডটাকে একটার দিকে মোবিলাইজ করার ব্যাপার আছে যে ভাই আপনি কখনো সহিংসতার দিকে যাবেন না, রাদার একটা যৌক্তিক রাজনৈতিক পরিণতির দিকে আমরা যাব। কারণ এই ক্রাউডে তো আসলে কোনো রাজনৈতিক দল থাকে না, ক্রাউডে হচ্ছে ক্রাউড, ধরেন তার সংক্ষুব্ধতা জন্ম নিয়েছে, মানুষজন দাঁড়ায় গেছে।
আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করেছেন কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যে এই যে মবের কথা, কোট আনকোট, Mobocracy, জি। আমি কোট আনকোট মব বলতেছি, এগুলোর কেন জন্ম হচ্ছে দেখেন। প্রথমত হচ্ছে যে কোনো বেইনসাফির পরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হইলে প্রথমে ওই বেইনসাফিকে আগে জাস্টিসের আওতায় নিয়ে আসতে হবে, তারপর আপনি এই বিষয় নিয়ে কোশ্চেন করতে পারেন। কারণ এখন আমাদের দেশে হয়ে গেছে কি হরে ধরে খালি এইটা মব ওইটা মব এইটা মব। 5ই আগস্টের পরে সব মব হয়ে গেছে। 5ই আগস্টের আগে কোনো কিছুই মব ছিল না। 5ই আগস্টের আগে ওই সংগ্রাম পত্রিকার অফিস থেকে আবুল হাসান সাহেবকে টেনে হিসেবে নামানো হয়েছে, ওইটা কিন্তু মব ছিল না। এখন কিন্তু এই ধরনের কোনো কর্মকাণ্ড করলে এটা আবার মব। না, কিন্তু এটা আবার একটা ধরেন, উদাহরণ না, না, হতে পারে না আসলে। আমি কি বলছি, আমি আমাকে বলতে দেন তাহলে আপনি বুঝবেন। আমি বলি নাই যে এই ধরনের মানে সহিংসতা নাই, আমি তো বললাম মব বা নাই বা এই ধরনের সহিংসতা নাই, আমি সেটা বলছি না, অবশ্যই আছে। কিন্তু কথা হইলো এটাকে যেভাবে ফ্রেমিং করা হচ্ছে, মানে যে কোনো জেনুইন একটা ধরেন কজে কেউ দাঁড়াইলো সেটাকেও অনেক সময় মব হিসেবে ফ্রেমিং করা থাকে। আর গতকালই দেখলাম উদিসির 2 গ্রুপের মধ্যে সমস্যা হইতেছে, উদিসির 2 গ্রুপের মাঝে দ্বন্দ্ব, উদিসি শিল্পী গোষ্ঠীর। তার মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপে বলতেছে এই এরা মব করতেছে। ওই আমার মনে পড়ে 2013-14 সালের দিকে নাশকতা নামে একটা শব্দ ছিল আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ খালি বিএনপি জামাতের বেলা করতেছে নাশকতা করতেছে। তো ওই সময় আমরা মজা করে নাশকতা শব্দটা ইউজ করতাম, যে দুষ্টামি করলে এই নাশকতা করতেছে। তো এখন এই যে মব শব্দটাকে তারা এরকম ফানি বানিয়ে ফেলছে। মবকে এত মানে এত ফানি একটা জিনিস, এটা তো একটা সিরিয়াস একটা একাডেমিক ডিসকাশনের বিষয় যে কেন এই ধরনের সংক্ষুব্ধতার জন্ম হয়। আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন না, আমি এটাকে জাস্টিফাই করছি না, বাট কেন হয়, সুতরাং ওইটাকে আপনি ওই যেই জায়গাটা ফারাক রয়ে গেছে, যে জায়গাটা পৃথক রয়ে গেছে, আলগা রয়ে গেছে, সেটাকে আপনি ভরাট করার জন্য কাজ করতেছেন কিনা, এটা গুরুত্বপূর্ণ। আপনি এখন গুম খুনের বিচার করতে যান, প্রশ্ন আসে কি কেউ বলে গুম খুনের এখন যদি বিচার হয়ে যায় তাহলে দেখা যাবে যে দেশে কিছু রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যেতে পারে, ওইটার বিচার দিতে গেলে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, এইটার কারণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, এই অজুহাতে অনেক কিছুর বিচার হয় না। তাহলে মানুষের মধ্যে এক ধরনের সংক্ষুব্ধতা জন্ম হয়, যে গুম খুনের শিকার হয়েছে, যে হয়তো নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে, ফলে তারা এই ধরনের কিছু পরিণতির দিকে চলে যেতে চায় সহিংসতামূলক। কিন্তু আমরা বলছি যে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব নেয়, সেটা বিএনপি হইতে পারে, জামাত হইতে পারে, এনসিপি হইতে পারে, তাহলে দেখবেন যে সেটা একটা যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে, এবং সেটার জন্য রাজনৈতিক দলগুলোকে কমিটেড থাকতে হবে। বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, এটা নিঃসন্দেহে, এবং তারেক রহমান যেহেতু দেশে আসছেন, এটা আমি মনে করি একটা স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। বাংলাদেশে যে অনেকগুলো ডিস্টেবিলিটি আছে এবং অনেক জায়গা থেকে অনেক পন্থার উত্থান করতেছে বলে আপনি মন্তব্য করেছেন, সকল এই ধরনের অস্থিরতার মধ্যে তারেক রহমান যদি দেশে আসে একটা স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর আকারে কাজ করবে বলে আমি মনে করি। কিন্তু সেই দায়িত্বশীল ভূমিকাটা বিএনপিকে নিতে হবে। আমরা একটু জনাব রাজার কাছ থেকে এটা আসলে এটা আপনি যেটা বলছেন আমার মন্তব্য না, এটা আজকে বিভিন্ন জনের মন্তব্যের কথাই আমি উত্থাপন করছি। জনাব রাজা কি স্ট্যাবল কথা যেটা বলছেন যে তারেক রহমান আসবে এবং স্ট্যাবল পরিস্থিতি তৈরি করবে, তারপর তৈরি করার জন্য কাজ করবে, সম্ভাবনা দেখা দিচ্ছে, আপনার কাছে কি মনে হয়, আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে তারেক রহমানের আশা এবং বাংলাদেশে যে অস্থিতিশীলতা চলছে সেটার একটা স্থিতিশীল অবস্থায় আসবে বলে কি আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক। না, তারেক রহমান সাহেব দীর্ঘ প্রায় 16-17 বছর পর আসছেন। তার দিকে তাকিয়ে আছে আসলে। না, তাকিয়ে থাকাটা খুবই যৌক্তিক এই কারণে, কারণ বিএনপির ভিতরে আমরা অনেক গ্রুপ হয়েছে বলবো না, বাট বক্তব্যের ধরন থেকে বোঝা যায় একটা লিডারশিপ ক্রাইসিস দেখা যায়, যে মানে একটা একেবারে ঐক্যমত্য এরকম কিছু আছে, একটু ফ্ল্যাকচুয়েটিং ভাবটা দেখা যাচ্ছে। 2 নম্বর, তারেক জিয়া সাহেব সম্পর্ক রাখছেন, তার দলের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু ওভার ফোন কিংবা ভার্চুয়ালি এটা যদি করাই যায় তো চূড়ান্তভাবে, তাহলে আর ওনার আসার প্রয়োজন ছিল না। কিন্তু আলটিমেটলি এটা হয় না, এটা গেল একটা কারণ। ওনার তো ইন্টারাকশনটা দরকার, আর সবাই তো লন্ডন গিয়ে ওনার সাথে দেখা করতে পারে না, যে ইচ্ছা করলে লন্ডন গেলাম গিয়া, এটা তো ঢাকার দিনাজপুর না, ঢাকা রংপুর না। তো সে কারণে তার আসাটা খুবই জরুরি, এবং ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ হিজ ওন পার্টি এটা খুবই জরুরি। 1 নম্বর, বেগম খালেদা জি হলো সিম্বল অফ ইউনিটি ধরতে পারেন, যা মানে বিএনপির জন্যে, এবং তারেক জি আসলে আলটিমেটলি বেগম খালেদা জিয়া হয়তো, আমি জানি না তার শারীরিক অবস্থা নিঃসন্দেহে ভালো না, ওই রকম স্টেবল হয়তো আর হবেন না যদি সুস্থ আসেনও, কিন্তু নেতৃত্বটা তারেক জিয়াকেই নিতে হবে, তারেক রহমান সাহেবকে নিতে হবে। এবং তারেক রহমান সাহেব একটা টার্নিং পয়েন্ট এখন এই মুহূর্তে, কারণ সবচেয়ে বড় দল বলতে গেলে গার্জিয়ানবিহীন, মানে ফিজিক্যাল প্রেজেন্সটা যার ছিল না। কিন্তু এখানে আসার পর যে জিনিসটা সম্ভাবনা আমি দেখতেছি, একটা হলো দলগতভাবে হয়তো ওই ফ্যাকশন যেটা বলছি সেটা হয়তো একটা নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি এই যে রাজনৈতিক দলগুলোর যে এই যে আমি বললাম যে চাঁদাবাজি এক্সারসাইজের যে যারাই করুক, কোনো ইন্ডিভিজুয়াল করে না, তারা দলীয় আইডেন্টিটি, দলীয় পরিচয়, কোনো সন্দেহ নাই, যেই করুক কম আর বেশি।
তো সুতরাং সেটা যদি মনে করে উনি এসে একটা নেতৃত্ব দিবে যে আমরা নির্বাচন পর্যন্ত একটা স্টেবল সিচুয়েশন চাই, তৈরি করা। হ্যাঁ, কোনো চাঁদাবাজি চলবে না এবং বিন্দুমাত্র অভিযোগ হবে না, এবং এনসিপিও যদি এরকম দায়িত্ব নেয়, জামাত ইসলাম যদি দায়িত্ব নেয়, ইনকলাব মঞ্চ তারাও যদি এরকম দায়িত্ব নেয়, তাহলে এটা ফেব্রুয়ারি পর্যন্ত মেনটেন করাটা খুব কঠিন কোনো কাজ না। কিন্তু টার্নিং পয়েন্ট যেটা হতে পারে তার আসার পরে ওনাকে কিন্তু একটা সিদ্ধান্ত দিতে হবে, কঠিন সিদ্ধান্ত। এক নম্বর হইল যে একটা নতুন ধারা বের হলো, কি ইনকলাব মঞ্চ এবং এনসিপি একটা দল, এদের আইডিওলজিটা কিন্তু এদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কোক, পক্ষের কোক, বাইরের কোক, ভিতরের কোক, এরা কিন্তু ওই স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি বলতে যারা আইডেন্টিফাইড, হ্যাঁ, তার ভিতরে একটা নতুন ধারা। এ বিষয়ে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্ষমতায় ধরে নিলাম বিএনপি ক্ষমতায় যাক বা জামাত ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় যাবে, যেহেতু উনি আসতেছেন ওনার প্রসঙ্গ, যদি যান ওনাকে বলতে হবে যে দেশের জন্য উনি কি করবেন। দেশের জনগণ 17 বছর যাবত নির্যাতিত, দেশের সার্বভৌমত্ব রূপরেখা দিতে অস্তিত্বের হবে। হুমকি, এখানে বিডিআর হত্যা হয়েছে, শাপলা চত্বর হত্যা হয়েছে, আয়নাগর হয়েছে, বিনা বিচারে হত্যা হয়েছে, এই ব্যাপারে কি করবেন। জি। নাম্বার 3, বিচার প্রক্রিয়া কিভাবে চলবে। এই বিচারের জন্য, অভ্যুত্থানের জন্য সবাই যেন একমত আমরা ছিলাম বলছি, ক্লেম করি, দাবি করি, এই বিচারের কন্টিনিউশন থাকবে কিনা। 4 নম্বর, ফরেন পলিসি কি হবে বলতেই হবে। কেন আমি বলি, আমরা ইতিমধ্যে বলতেছি আওয়ামী লীগ সরকার মানে ইন্ডিয়ার ছিল, ইউনূস সাহেবকে আমরা বলতেছি তো আমেরিকামুখী। আচ্ছা, আমি পত্রিকান্তরে যা পাই, আমার কেউ স্টেটমেন্ট দেয় নাই, জি, শেষ আমি করুন ধরে আমরা। নিলাম দুইজন দুই পক্ষে, শেষ করছি। ওনাকেও একটা সিদ্ধান্ত দিতে হবে যে ওনার ফরেন পলিসি কি হবে, এবং এইগুলোর উপরে নির্ভর করবে নির্বাচনের গতি প্রকৃতি কোন দিকে যাবে। নিশ্চয়ই, তো ধন্যবাদ, আপনি খুব সুন্দর অর্থেই বলেছেন এবং একেবারে পয়েন্ট টু পয়েন্ট বলার চেষ্টা